আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোটালীপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল। আল জাজিরা সাম্প্রতিক প্রতিবেদন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে উচ্চ আদালতের নির্দেশ, ফেসবুক ইউটিউবকে বিটিআরসি চিঠি। লিটার প্রতি খোলা সয়াবিন তেল 115 এবং বোতলজাত 135 টাকা নির্ধারণ করে দিল সরকার। এবং ভ্যাকসিন নিতে বিড়ম্বনায় নিম্নবিত্ত অল্প শিক্ষিতরা, চাহিদা বাড়ায় নিবন্ধনের পরেও এসএমএস পেতে দেরি হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গি মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া এক আসামিকে খালাস দেওয়া হয়। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। জঙ্গিসহ সকল অপরাধীর জন্য এই রায় একটি সতর্ক বার্তা বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ভাষার মাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার রায় বাংলায় ঘোষণা করে হাইকোর্ট। রায়ে বিচারিক আদালতের দেয়া 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখেন আদালত। যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের সবাইকে উনি কনফার্ম করেছেন এবং যাদের 14 বছর ছিল তার একজনকে উনি খালাস দিয়েছেন আর একজনটা করেছেন আন্ডারগন করেছেন পিরিয়ড, যতদিন তিনি খেটেছেন সেইটাই তার শাস্তি হিসাবে গণ্য হবে বলে তাদেরকে বাকি অংশের জন্য তাকে মাফ করে দিয়েছেন। যিনি খালাস পেয়েছেন তার বিরুদ্ধে আমরা রায়ের কপি তুলে নিয়ে অবশ্যই এটা ব্যবস্থা নিব। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের অনেকেই আফগানিস্তানে ট্রেনিং নেয়া এবং তালেবানদের হয়ে যুদ্ধ করা। 2000 সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার বছরখানেক আগেও কোটালীপাড়া পৌর পার্কের সভায় এমন ঘটনা ঘটাতে চেয়েছিল তারা। ওই ঘটনার ষড়যন্ত্র বা পরিকল্পনার চূড়ান্ত সভা হয়েছিল ঢাকার মোহাম্মদপুরে তারা গোপনে বৈঠক করেছে। গোপনে বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যে সফর সঙ্গী এবং আওয়ামী লীগকে তারা ধ্বংস করে দিবে। আদালত অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন এই ধরনের জঙ্গিদেরকে কোনো মতেই লঘু দণ্ড দিয়ে তাদেরকে উৎসাহিত করার কোনো সুযোগ নেই। অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের জবানবন্দি অন্য আসামিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। এছাড়া এ ধরনের জঙ্গি তৎপরতার গভীরে আরও কেউ ছিল কিনা সে বিষয়ে আরও তদন্তের প্রয়োজন ছিল বলে মনে করেন উচ্চ আদালত। নিঃসন্দেহে এগুলি আরও শুধুমাত্র এই মুফতি হান্নান কিংবা এই যারা মৃত্যুদণ্ড যাদের হয়েছে তারাই না। এখানে আমরা দেখতে পাচ্ছি বা আদালত এই মর্মে ঘোষণা দিয়েছেন যে প্রায়শই আফগানিস্তানে যেই ঘটনাগুলো সংঘটিত হয় বাংলাদেশেও তারই একটা পুনরাবৃত্তি করবার অপপ্রয়াস বা কৌশল অবলম্বন করা হয়েছিল। বাংলাদেশকেও তারা আফগানিস্তানে পরিণত করতে চায়। আলোচিত এই মামলায় 2017 সালের 20 আগস্ট 10 জঙ্গির মৃত্যুদণ্ড দিয়ে রায় দেয় বিচারিক আদালত। এছাড়া 4 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে 76 কেজি ওজনের 2টি বোমা পুঁতে রাখে জঙ্গিরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশকে নিয়ে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদনটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দ্রুত সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। তবে বাংলাদেশে আল জাজিরা সম্প্রচার বন্ধে কোনো আদেশ দেননি আদালত। বিটিআরসি সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। হুমায়ুন চিস্তির আরও একটি রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে মানহানিকর ও ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরা। বাংলাদেশে এ টেলিভিশনটির সম্প্রচার বন্ধ এবং প্রতিবেদনটি সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এ বিষয়ে মতামত জানতে 6 জন সিনিয়র আইনজীবীকে অ্যামিকাস কিউরির নিয়োগ দেয় হাইকোর্ট। বুধবার রিটটি নিষ্পত্তি করে সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রতিবেদনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। আজকে নির্দেশনা দিয়েছেন অতি তার শীঘ্রই এই অবমাননাকর এবং যেটা সলিডারিকে আমাদেরকে করছে, হ্যাম্পার করছে, দেশের সার্বভৌমত্ব সহিংসতা নিয়ে প্রশ্ন তুলছে, সেগুলোকে রিমুভ করার জন্য অর্ডার দিয়েছেন। বিটিআরসির আইনজীবী জানান, এরই মধ্যে উচ্চ আদালতের আদেশ সংস্থার প্রধানকে জানানো হয়েছে।
শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মগুলোর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবে বিটিআরসি। আমি অলরেডি মাননীয় চেয়ারম্যানকে আমি ইনফর্ম করেছি অফিসিয়ালি, এবং বিটিআরসি ওইভাবেই কাজ করছে। এবং বিটিআরসি আসলে বেসিক্যালি যে তারা কন্টিনিউয়াসলি এই যে এটা ছাড়া ফেসবুক এবং টুইটারের সাথে তারা যোগাযোগ রক্ষা করে যাচ্ছে বাংলাদেশের আদালতের। এখন তারা ওই এথিক্যাল কমিটিটা ফাইনালি যখন কোর্ট অর্ডারের মাধ্যমে এবং বিটিআরসি যে বলবে, রিকোয়েস্ট করবে, তারা ডেফিনেটলি কনসিডার করবে। আদেশে আদালত আরও বলেন, আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো কন্টেন্ট দেশের গণতান্ত্রিক সরকারের সম্মান ও মর্যাদায় আঘাত করলে সে বিষয়ে বিটিআরসি পদক্ষেপ নিতে পারে। এ বিষয়ে বিটিআরসি সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। এত বড় একটা ইস্যু ঘটে গেল, এত মাননীয় প্রাইম মিনিস্টার, মাননীয় প্রেসিডেন্ট এবং আমাদের সেনাবাহিনী একটা ইনস্টিটিউশনকে নিয়ে এই ধরনের একটা প্রোপাগান্ডা হলো, আর রাষ্ট্রের কতগুলো অর্গান আমরা চুপচাপ বসে থাকলাম। কেন থাকলাম? এটাতে কোর্ট একটা বিরক্ত প্রকাশ করেছে এবং সে বলেছে যে আমরা কেন এত দেরি হলো সেটার জন্যই কোর্ট এখানে তাকে স্পেশাল যে জুরিসডিকশন আছে ওটা ফলো করে এই অর্ডারটা দিয়েছে। এদিকে আল জাজিরার কথিত শায়ের জুলকান্নাইন সামি ও ডেভিড বার্গম্যান সহ 4 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম কোর্টে বুধবার রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মালেক। বাদীর জবানবন্দি রেকর্ড করে এ বিষয়ে বৃহস্পতিবার আদেশের জন্য রেখেছেন আদালত। মামলার আবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনটি অনলাইন থেকে সরাতে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। ওই প্রতিবেদন সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। লাগামহীন ভোজ্য তেলের বাজারে দর বেঁধে দিল সরকার। খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ধরা হয়েছে 115 টাকা আর বোতলজাত তেলের লিটার 135 টাকা। মিল মালিক ও ভোক্তা স্বার্থ বিবেচনায় মূল্য সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। পাশাপাশি দেশে তেলের পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান তিনি। একরামুল হক সাইমের রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই অস্থিতিশীল ভোজ্য তেলের বাজার। 10 বছরে তেলের দাম উঠেছে সর্বোচ্চ, তাই বাজার নিয়ন্ত্রণে দাম বেঁধে দিল সরকার। খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের লিটার ধরা হয়েছে 115 টাকা, পাইকারি 110 টাকা। বোতলজাত সয়াবিন তেলের খুচরা মূল্য 135 আর পাইকারি দাম 127 টাকা। 5 লিটার বোতল তেলের খুচরা দাম 625 টাকা। এছাড়া পাম তেলের লিটার খুচরা 104 ও পাইকারি 98 টাকা। যেহেতু আমাদের তেল দেশের প্রয়োজন যেটা আমরা কনজিউম করি তার 90%ই আমাদের ইম্পোর্ট করতে হয়। 65% তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে, শিপিং কষ্ট বেড়েছে। এই এক মাস ধরে কিন্তু তেলের দাম, তেল মানে যেটা ফুয়েল তেল যেটা দিয়ে জাহাজ চলে বাসা, সেটার দাম, যার ফলে ওইটার উপর নির্ভর করে আবার জাহাজের ভাড়া নির্ধারিত। তো ওভারঅল দিস ইজ দ্য সিনারিও। সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে ভোজ্য তেলের এই মূল্যসীমার ঘোষণা দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। শক্ত হাতে দাম নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি। এখন থেকে প্রতি 15 দিন অন্তর এই কমিটি বসবে, ব্যবসায়ীরা, আমাদের সরকারি প্রতিনিধিরা, এবং কোথাও যদি মনে করে যদি দাম কমে যায় বাইরের, তাহলে সেটাও কনসিডারেশনে নিয়ে নতুন প্রাইসিং হবে, অথবা যদি বেড়ে যায় সেটাও কনসিডারেশনে আসবে। আর সবচেয়ে বেশি যেটা ব্যাপার, আগামী রমজান মাস চিন্তার মধ্যে আছে আমাদের। বৈঠকে ভোজ্য তেল আমদানিকারক ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ইচ্ছা থাকলেও নিবন্ধন জটিলতার কারণে করোনা ভ্যাকসিন নেওয়ার প্রতি আগ্রহ হারাচ্ছেন নিম্নবিত্ত ও স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী। টিকা কেন্দ্রে অন স্পট নিবন্ধন বন্ধের পর এই প্রবণতা আরও বেড়েছে। চিকিৎসকরা বলছেন, শুধু নিবন্ধন সহায়তার জন্য ওয়ার্ড কিংবা এলাকা ভিত্তিক পয়েন্ট করা যেতে পারে। এগিয়ে আসতে পারে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ফজলে রাব্বির রিপোর্ট। নগরীর চা বিক্রেতা, হকার, বাস ট্রাক ড্রাইভার কিংবা এই ধরনের স্বল্প শিক্ষিত মানুষ জানে না করোনা ভাইরাসের টিকা পাওয়ার প্রক্রিয়া। নিব অবশ্যই, আপনার যা কীভাবে নিতে হয় এখন তোমার আমি জানি না, এদিকে আসে না, আসলে অবশ্যই নিতে হবে। রেজিস্ট্রেশনে কি অবস্থা? রেজিস্ট্রেশন কেমন করবেন কি? এটা আপনার গিয়া টিকা দেওয়ান লাগবে না। কেমনে দিবেন টিকা? কেমনে টিকা দিতে আমরা জানি। নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জানলেও অনেকেরই হাতে নেই স্মার্টফোন, কম্পিউটার বা প্রিন্টার। নগরীর বিভিন্ন স্থানে তাই টাকার বিনিময়ে এ সেবা বিক্রি হচ্ছে।
এই এক সপ্তাহে 40 আপ সার্ভিস দিয়েছি আমি, শুধু আমি ফর্ম পূরণ করে দিয়েছি, আর প্রিন্ট নিয়েছে এর ডাবল হবে। এই অবস্থায় অনেকেই নিজ উদ্যোগে নিবন্ধন সহায়তা করছেন সুবিধাবঞ্চিত মানুষদের। অনেকের কাছে স্মার্টফোন নেই, তো যার কারণে আমি যদি তাদের নিবন্ধন করে দিই, তাদের সমস্ত ডকুমেন্টস আমার কাছে থেকে যাচ্ছে। এখন তারা যখন এটা প্রিন্ট আউট করতে যাচ্ছে, সব তো আমার কাছে। এখন হয় আমাকে তাদের সাথে যাওয়া লাগছে, এই একটা জটিলতা। চিকিৎসকরা বলছেন অনস্পট রেজিস্ট্রেশন বন্ধ করা সঙ্গত, তবে সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনতে নগরীর বিভিন্ন স্থানে নিবন্ধন পয়েন্ট করা জরুরি। যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলি যারা অনেক বড় বড় কাজ করতে চায় বা যারা অনেক এনজিও আছে, তারা কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসতে পারে। রোটারি ক্লাব, লায়ন্স, এসব ক্লাবগুলি এগুলি সব এগিয়ে আসতে পারে। কমিশনারের অফিসে সেখানে যদি একটা ছোট্ট অফিস করা হয় বা সেখানে যদি একটা বুথ করা হয়, যেখানে এই লোকগুলি আসবে সেখানে নিবন্ধন করে দেবে কিছু লোক। কমিশনারের তো সামনের ইলেকশনেও জিততে হবে এবং মানুষের ভালোবাসা নিয়ে জেতাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, গায়ের জোরে জেতার চাইতে। নিবন্ধন সেবায় মানুষের পাশে থাকতে চান জনপ্রতিনিধিদের কেউ কেউ। যদি এটা আমাদেরকে দেওয়া হয়, অবশ্যই এটা খুব ভালো একটা কাজ হবে এবং দেখা গেছে যে আমরা খুব দক্ষতার সাথে কাজগুলো করে উঠাতে পারবো। প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আমরা যদি ল্যাপটপ বসিয়ে নিবন্ধন করাই দিই, তাহলে আমার মনে হয় এটা ভালো। আমার ওয়ার্ডে আমি কালকের থেকে হয়তো চালু করব। ভ্যাকসিন নেওয়ার আগে প্রিন্ট না নিয়ে পরে এই কার্ড প্রিন্টের সুযোগ নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে পারে বলে মনে করেন কেউ কেউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের পরেও যারা এসএমএস পাননি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেরিতে হলেও তার টিকা নেওয়ার এসএমএস পাবেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করে তিনি কথা বলেন। হঠাৎ টিকা গ্রহণে আগ্রহীদের চাপ বেড়ে যাওয়ায় কারো মেসেজ পেতে দেরি হচ্ছে বলেও জানান মন্ত্রী। এছাড়া টিকার কোনো সংকট হবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ মাসে 22 তারিখে আরও অন্তত 20 লাখ ডোজ টিকা দেশে আসবে। আমরা যখন দেখলাম যে নিবন্ধন একটু কম হচ্ছে, তখন আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সেটাকে ড্রাস্টিক্যালি আমরা 40-এ নামিয়ে আনলাম। 40-এ নামিয়ে এখন 40 থেকে অ্যাবাভ যারা আছে। কারণ কি জানেন, 50 থেকে তার ঊর্ধ্বে বা 55-এর ঊর্ধ্বেই মৃত্যুবরণ করেছে 90% লোক। সীমাটা রেখেছিলাম। এখন নিবন্ধন যেহেতু একটু স্লো হয়েছিল, সেই জন্য আমরা এটা 40-এ নামিয়েছি। আমরা এটা 40-এর এখন বাড়িয়ে দিব না, কিন্তু এই মুহূর্তে কমিয়েও দিব না। এখন যেটা 40-এ আছে সেটা 40-এই থাকবে। সারা দেশে গত 24 ঘন্টায় করোনা টিকা নিয়েছেন 2,26,755 জন। এই পর্যন্ত মোট টিকা নিয়েছেন 15,86,368 জন। অন্যদিকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 12 জন পুরুষ ও 4 জন মহিলা। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,314 জনে। মৃত্যুর হার 1.53%। এ সময় করোনা আক্রান্ত হয়েছেন আরও 443 জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 5,41,877 জন। শনাক্তের হার 2.67%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 633 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,89,254 জন। জনগণ রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন চায় দাবি করে সরকার পতনে এক দফা আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মী সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগে প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এ আহ্বান জানান। তবে কড়া পুলিশি পাহারায় সমাবেশে উপস্থিত ছিলেন না বিএনপি স্থায়ী কমিটির কোনো সদস্য। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা। মূল সড়ক এমনকি অলিগলিতেও অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের নজরদারি পেরিয়ে সমাবেশে যোগ দিতে বাধার মুখে পড়তে হয় বিএনপি নেতাকর্মীদের। তবে সভা মঞ্চে ছিলেন না বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য, এমনকি দলের ভাইস চেয়ারম্যান পদধারী কোনো নেতা। এতে বিএনপির মধ্যম সারির নেতারা অভিযোগ করেন, সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া ছাড়াও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আজকে ঢাকা শহরের চতুর্দিক দিয়ে পুলিশের এমন বেষ্টনী দিয়েছে, মনে হয় ঢাকা শহর বিএনপি দখল করে ফেলাবে। আজকের কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেখানে যে সকল নেতাদেরকে আপনাদের পাশে বসিয়ে রেখেছেন, তাদেরকে দয়া করে ছেড়ে দেন। অল্প কয়েকজন মানুষ
আটকে রেখে কিছু করতে পারবেন না। সরকারের অনিয়ম ও দুর্নীতির খবর এখন দেশে বিদেশে আলোচিত বিষয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া সম্ভব হবে না, তাই রাজপথে নামতে হবে। কয়েকজন মাফিয়া, কয়েকজন সন্ত্রাসী পান্ডা তার খেতাব কেড়ে নিবে কি নিবে না, এইটা দিয়ে জিয়াউর রহমানের ঐতিহাসিক অক্ষয় অবদানকে মুছে ফেলা যাবে না। বীরুত্তম খেতা যদি বাতিল করো, এই সরকারের হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রধান এই সরকারকে ক্ষমতাচ্যুত করে আবার জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব। বিএনপির প্রায় সব বক্তাই অভিযোগ করেন, গত শনিবার একই স্থানে পুলিশ বিনা কারণে তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সরকার পরিচালনায় আওয়ামী লীগ কারো উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের জনগণই হচ্ছে সরকারের একমাত্র হাতিয়ার। রাজধানী সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে ভোটারবিহীন এবং একতরফা নির্বাচনের রেকর্ড গড়েছিল বিএনপি। বিতর্কিত আজিজ কমিশনের সময় 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে তাদের আমলেই প্রহসনের নির্বাচন করতে চেয়েছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি যখন জনগণের ভোটের অধিকার, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন নিয়ে কথা বলে, তখন আমাদের হাসি পায়। দেশে নির্বাচন ব্যবস্থার সবচেয়ে আজ্ঞাবহ বিতর্কিত নির্বাচন কমিশন বিএনপির আমলের আজিজ কমিশন। এদেশের মানুষের ভোটাধিকার হরণের জনক বিএনপির মুখের কথা মানুষ বিশ্বাস করে না। আগামী বিজয় দিবসে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেয়াবাইতে মেট্রো রেল প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। এদিকে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক জানিয়েছেন, এই মাসের মধ্যে আগারগাঁও পর্যন্ত সব ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হবে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মেট্রো রেলের আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের দৈর্ঘ্য 11.73 কিলোমিটার, স্টেশন 9টি। বর্তমানে 11.4 কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। ডিপো এলাকা থেকে শুরু করে মিরপুর DOSS পর্যন্ত বসানো হয়েছে রেল লাইন। টিকিটিং মেশিন ও রেলের বগিও এসেছে ডিপোতে। কাজের অগ্রগতি দেখতে এসে পরিকল্পনা মন্ত্রী জানান, সরকার মনে প্রাণে চাইছে এবছর বিজয় দিবসই মেট্রো রেল চালু করতে। আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা, আমাদের সকলের ইচ্ছা, তার সঙ্গে যে আমরা চাই আগামী যে বিজয় দিবস আমাদের সামনে আছে, যাতে করে আমরা বিজয় দিবসে আমরা প্রথম সেকশনটা এখান থেকে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আমরা ট্রেন চালু করতে পারবো। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলেন, স্বাধীনতার 50 বছর পূর্তিতে মেট্রো রেল চালুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে কাজ। 5টি স্টেশন দিয়ে ট্রায়াল শুরু হবে বলেও জানান তিনি। আজকে আমরা 21 সালের একদম প্রথম দিকে দাঁড়িয়ে কথা বলছি। তার অর্থ হচ্ছে যে আমরা এই অল্প সময়ের ভিতরে এই পর্যন্ত আমরা উঠে আসছি। আমরা যেই পর্যন্ত উঠে আসছি, এটা সারা বিশ্বের জন্য একটা উদাহরণস্বরূপ। প্রথম অংশের যে এটা আমরা এই মাসেরই ভিতরে আমরা এটার শেষ করে দেব। ভায়াডাক্ট নির্মাণ শেষ, এটার কোনো ভায়াডাক্ট নির্মাণ হবে না, শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় অংশের আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের বাজেট এবং সময় বাড়ানো হয়নি দাবি করে ব্যবস্থাপনা পরিচালক আশা করেন, নির্ধারিত সময়ের আগেই পুরো MRT লাইন 6 এর কাজ শেষ করতে পারবেন তারা। দ্রুত গতিতে এগিয়ে চলছে মেট্রো রেলের কাজ। অনেকগুলো স্টেশন এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে। টানা হয়েছে বিদ্যুতের লাইনও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই প্রথম ধাপের মেট্রো রেল চলাচল শুরু করতে পারবেন তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বাড়াতে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে শ্রীলঙ্কার নবনিযুক্ত হাইকমিশনার সুদর্শন দিলীপ চুরে সেনাভিরত্নের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। হাইকমিশনার এ সময় জানান, বাংলাদেশে বিমান চলাচল এবং স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের সহযোগিতার পাশাপাশি শিপিং, হাসপাতাল, পর্যটন, শিক্ষা ও সাংস্কৃতিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী তার দেশ। পরে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপের নবনিযুক্ত হাইকমিশনার
সিরোজিমাত সামির। এ সময় শীত মৌসুমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শ্রীকুচ সার্ভিস চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও শেখ হাসিনার সাথে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন মিশরের রাষ্ট্রদূত হেমাদ গোবাসি। 2027 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা পাবে বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। রাজধানীর বারিধারায় তার বাসভবনে বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য সংলাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। দেশটির 9টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তাদের শাখা খোলার পরিকল্পনা করছে জানিয়ে হাইকমিশনার বলেন, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অর্থায়ন করতে চায় যুক্তরাজ্য। তিনি আরও বলেন, বাংলাদেশের জিডিপি ও ব্যবসায়িক পরিবেশ অনেক ভালো, তবে আমলাতান্ত্রিক কিছু জটিলতা আছে, দ্রুততা সমাধান করতে হবে বলে মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার। So last year the total volume is £3.4 billion sterling. So Bangladesh exported £2.8 billion to the UK, and Bangladesh imported from the UK 634 million. Heavily weighted towards Bangladesh. It's a huge success for Bangladesh, and that's great. We want that to continue. সুন্দরবনে ক্ষতি করবে এমন কোনো উন্নয়ন প্রকল্প সরকার নেবে না বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানী একটি হোটেলে সুন্দরবন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৌশলগত পরিবেশ সমীক্ষা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এই বন কেবল বাংলাদেশের সম্পদ নয়, এটি এখন বিশ্ব ঐতিহ্য। সুরক্ষার জন্য আমাদের যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্প আমরা বাস্তবায়ন করব। যে উন্নয়নে আমার সুন্দরবনের ক্ষতি করবে, সেই উন্নয়ন কোনো অবস্থায় আমরা হতে দেব না। আমাদের মন্ত্রণালয় সদা প্রস্তুত। আমরা সুন্দরবনকে সুরক্ষা করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা সবসময় প্রস্তুত আছি। এবার আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার একটি বোর্ডিং স্কুলে এক শিক্ষার্থীকে হত্যা করে 27 শিশুসহ 42 জনকে অপহরণ করেছে বন্দুকধারীরা। কাগারা শহরের এই স্কুলে সেদেশের স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামরিক পোশাকে এই হামলা চালায় তারা। ডরমিটরিগুলোতে এ সময় প্রায় 600 শিশু ঘুমিয়েছিল বলে জানা গেছে। অপহৃতদের মধ্যে 15 জন প্রাপ্তবয়স্ক, তাদের 3 জন স্কুল কর্মচারী এবং 12 জন শিশুদের স্বজন। এখন পর্যন্ত জঙ্গিদের অপহরণের মোটিভ জানা যায়নি। নাইজেরিয়ার মুক্তিপণের লোভে এ ধরনের অপহরণের কাজ করে থাকেন বেশ কিছু সংঘবদ্ধ চক্র। এবার পারটেক্স খেলার খবর। রাফেল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে সেমিফাইনালে উঠলেন গ্রিসের টেনিস খেলোয়াড় স্টেফানো সিটসিপাস। প্রথম 2 সেট সহজে জিতে নেন রাফেল নাদাল। 6-3, 6-2 গেমে এগিয়েছিলেন নাদাল, কিন্তু শেষ 3 সেটে স্টেফানোর সাথে আর পেরে ওঠেননি তিনি। 7-6, 6-4 ও 7-5 গেমে বাকি 3 সেট জিতে অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের শেষ 4-এ জায়গা করে নেন স্টেফানো। দিনের অন্য ম্যাচে আলেকজান্ডার জেভেরেভকে 3-1 সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। হঠাৎ করে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাব ডুপ্লেসিস। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন 36 বছর বয়সী এই ব্যাটসম্যান, কিন্তু সিরিজ স্থগিত হওয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক। 2012 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর সাদা পোশাকে 69টি ম্যাচ খেলেছেন ডুপ্লেসিস। 10 সেঞ্চুরি আর 21টি 50-তে 4163 রান করেন তিনি। টেস্ট ক্রিকেটে বিদায় জানালে ওয়ানডে ও টি-20 ম্যাচে দেখা যাবে ডুপ্লেসিসকে। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে জয় পেয়েছেন স্বাধীনতা ক্রীড়া সংঘ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারিয়েছে তারা। খেলার 32 মিনিটে সাব্বিরের গোলে এগিয়ে যায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। শেষ পর্যন্ত ওই লিড ধরে রেখে জয় পায় তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কোটালীপাড়ায় বোমা পুঁতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গি মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল।
আল জাজিরা সাম্প্রতিক প্রতিবেদন অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে উচ্চ আদালতের নির্দেশ, ফেসবুক ইউটিউবকে বিটিআরসি চিঠি। লিটার প্রতি খোলা সয়াবিন তেল 115 এবং বোতলজাত 135 টাকা নির্ধারণ করে দিল সরকার। এবং ভ্যাকসিন নিতে বিড়ম্বনায় নিম্নবিত্ত অল্প শিক্ষিতরা, চাহিদা বাড়ায় নিবন্ধনের পরও এসএমএস পেতে দেরি হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।